আজকে আলোচনা করব ওয়েদার ডিস্টারবেন্স বা আবহাওয়াতে যে সমস্ত ঝঞ্ঝা লক্ষ্য করা যায় সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব, তার বিভিন্ন ধরন এবং সেই ডিস্টারবেন্স সৃষ্টির কারণ এবং সাম্প্রতিককালে ঘটে যাওয়া দুটি ঘটনা বা দুটি ডিস্টারবেন্স নিয়ে ব্যাখ্যামূলক আলোচনা করব এই ভিডিওতে। ওয়েদার ডিস্টারবেন্স কেন হয়ে থাকে? সাধারণত কোনো স্থানের বায়ুর চাপের যদি তারতম্য ঘটে থাকে, অর্থাৎ উচ্চচাপ এবং নিম্নচাপের মধ্যে যদি তারতম্য ঘটে থাকে, সেই তারতম্যের কারণের জন্যই ওয়েদার ডিস্টারবেন্স ঘটে থাকে। অর্থাৎ বায়ুর উষ্ণতা এবং আর্দ্রতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বায়ুর চাপের তারতম্য হয় এবং এই তারতম্যের কারণের জন্যই ওয়েদার ডিস্টারবেন্স সৃষ্টি হয়। এই ওয়েদার ডিস্টারবেন্সের ক্ষেত্রে কতগুলি ধারাবাহিক ঘটনা ঘটে থাকে। প্রথমে লো প্রেশার বেল্ট সৃষ্টি হয়, তারপরে সেই অঞ্চলে ডিপ্রেশন দেখা যায় এবং সেখান থেকে স্টর্ম সৃষ্টি হয়। সাধারণ অর্থে লো প্রেশার বেল্ট কাকে বলা হয়ে থাকে? অর্থাৎ কোনো স্থানে যদি সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, তাহলে সেই স্থানের যে বায়ু, সেই বায়ু উষ্ণ হয় এবং এই উষ্ণ হালকা হয়ে সেই বায়ু ঊর্ধ্বমুখে বাহিত হয় এবং সেই স্থানে একটি শূন্যস্থান সৃষ্টি করে, যার ফলে সেই শূন্যস্থান দখল করবার জন্য পার্শ্ববর্তী অঞ্চলের ঠান্ডা ও ভারী বায়ু সেই স্থানকে দখল করে। এবং এই ঘটনাটি যখন ঘটতে থাকে এবং সেটি পর্যায়ক্রমিক পদ্ধতিতে ঘটে, সেই অঞ্চলে ডিপ্রেশন সৃষ্টি হয় এবং সেই ডিপ্রেশনের মাত্রা যদি বৃদ্ধি পায়, তাহলে সেই অঞ্চলে স্টর্ম সৃষ্টি হয়। এখানে এই পিকচারটিতে ইকুইটোরিয়াল যে লো প্রেশার জোন রয়েছে, অর্থাৎ নিরক্ষরেখা যেটি 0 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত, সেই অঞ্চলটি সাধারণত সর্বদা বছরের সবসময় সূর্য লম্বভাবে কিরণ দেয় এবং তার দক্ষিণ দিকে রয়েছে ট্রপিক অফ ক্যাপ্রিকন বা মকরক্রান্তি রেখা এবং উত্তর দিকে রয়েছে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা। অর্থাৎ 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 23.5 ডিগ্রি উত্তর পর্যন্ত যে স্থানটি, সেই স্থানটিকে বলা হয় ক্রান্তীয় অঞ্চল। এই ক্রান্তীয় অঞ্চলেই সাধারণত বিভিন্ন ধরনের যে লো প্রেশার জোন, সেই লো প্রেশার জোন সৃষ্টি হয় এবং সেখান থেকে ডিপ্রেশন সৃষ্টি হয়, ডিপ্রেশন থেকে সেখানে স্টর্ম এবং সেই স্টর্ম বিভিন্ন নামে পরিচিত, যেমন সাইক্লোন, টর্নেডো, ওয়াটার স্পাউট প্রভৃতি ঘটনা কিন্তু এই অঞ্চলগুলিতেই ঘটে থাকে। তবে এক্ষেত্রে একটি বিষয় উল্লেখযোগ্য যে নিরক্ষীয় অঞ্চলে যেহেতু করিওলিস এফেক্ট নেই বা করিওলিস ফোর্স এখানে কার্যকর নয়, তাই এই নিরক্ষীয় অঞ্চলে কোনো স্টর্ম বা ডিপ্রেশন এই অঞ্চলে দেখা যায় না, অর্থাৎ এটি একটি শান্ত বলয় মধ্যে অবস্থান করে। এই নিরক্ষরেখা থেকে 555 কিলোমিটার দূরত্বের মধ্যেই সাধারণত সাইক্লোনিক যে ঘটনাগুলি বা বলা যেতে পারে স্টর্ম বা ডিপ্রেশনের যে ঘটনাগুলি, সেই ঘটনাগুলি ঘটে থাকে। এখন এই স্টর্ম বিষয়টি বিভিন্ন নামে পরিচিত বা ঝঞ্ঝা বিষয়টি বিভিন্ন নামে পরিচিত। একটি থান্ডার স্টর্ম, এই থান্ডার স্টর্মটি সাধারণত স্কোয়ার লাইনের হয়ে থাকে, ডাউন ব্রাস্ট হয়ে থাকে, আরও একাধিক ফর্মের এই থান্ডার স্টর্মটি হয়ে থাকে। এছাড়া সাইক্লোন ঘটে থাকে সাধারণত সামুদ্রিক যে জলাভূমি, সেই সামুদ্রিক জলের উপরে সাইক্লোন নামক যে প্রাকৃতিক দুর্যোগ, সেই প্রাকৃতিক দুর্যোগটি ঘটে থাকে। এটি দু ধরনের, একটি ট্রপিক্যাল এবং একটি এক্সট্রা ট্রপিক্যাল। ট্রপিক্যাল যে সাইক্লোন, সেই ট্রপিক্যাল সাইক্লোনটি আবার একাধিক নামে বিভিন্ন স্থানে পরিচিত। একটি ট্রপিক্যাল সাইক্লোন যেটি সাধারণত ভারত মহাসাগরে যে ঘটনাটি ঘটে থাকে বা সাইক্লোন ঘটে থাকে, সে ট্রপিক্যাল। এছাড়া রয়েছে হ্যারিকেন, টাইফুন এবং ফুজিওয়ারা এফেক্ট। এই যে সাইক্লোনের যে বিভিন্ন নাম, সেই নামগুলি সাধারণত স্থান ভিত্তিতে এই নামগুলির রূপান্তর ঘটেছে বা বলা যেতে পারে পার্থক্য রচিত হয়েছে, কিন্তু তাদের ধর্ম বা চারিত্রিক বৈশিষ্ট্য একই, অর্থাৎ তারা প্রত্যেকেই সমুদ্রের জলেই সৃষ্টি হয়ে থাকে। অপরদিকে টর্নেডো সাধারণত স্থলভূমিতে ঘটে থাকে
এটি অনেকটি ফানেলের আকারে একটি বায়ুস্তম্ভ তৈরি হয়, যেটি কিউমুলাস মেঘের সঙ্গে সংযুক্ত হয়ে ভূপৃষ্ঠে মধ্যে দিয়ে সেটি অগ্রসর হতে থাকে এবং সেটির শেপ অনেকটা উল্টানো ফানেলের মতো। ওই একই ঘটনা যখন সমুদ্রে বা কোনো জলাভূমিতে ঘটে থাকে তাকে ওয়াটার স্পাউট বলা হয়ে থাকে। এক্ষেত্রে সুনামি বলে একটি প্রাকৃতিক দুর্যোগ কথা এখানে উল্লেখ করা হয়েছে, তবে এই সুনামির যে বিষয়টি সেইটির সঙ্গে থান্ডারস্টর্ম, সাইক্লোন বা টর্নেডো বা ওয়াটার স্পাউট এগুলোর কিছু চারিত্রিক পার্থক্য রয়েছে বা বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য রয়েছে। কারণ সুনামিটি সাধারণত সমুদ্রের তলদেশের যে ভূমিকম্প বা লাভা উদ্গীরণ হয়ে থাকে তার ফলে এই সুনামি হতে পারে, বা প্লেট টেকটনিক যে প্রভাব বা যেটাকে ল্যান্ডস্লাইড বলা হয়ে থাকে, ল্যান্ডস্লাইডের কারণের জন্য এই সুনামির ঘটনাটি ঘটে থাকে। এই চিত্রটিতে কোরোলিস এফেক্টের ভিত্তিতে, কারণ পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে যেহেতু স্পিন করে তার নিজের অক্ষের চারিদিকে, সেই জন্য উত্তর গোলার্ধ থেকে অর্থাৎ পোল রিজিয়ন থেকে যখন কোনো বায়ু নিরক্ষীয় অঞ্চলের দিকে বাহিত হয়ে আসে, এবং নিরক্ষীয় অঞ্চল যেহেতু অনেকটা প্রসারিত এলাকা এবং এখানে স্পিনের পরিমাণ বা এর ঘূর্ণনের মান সব থেকে বেশি পৃথিবীর, তাই এখানে কোনো করোলিস এফেক্ট থাকে না। কিন্তু যত উত্তর দিকে যাওয়া যাবে করোলিস এফেক্ট মান তত বাড়তে থাকবে বা করোলিস ফোর্সের মান তত বাড়তে থাকবে, এবং দক্ষিণ দিকেও ওই একই ঘটনা ঘটে থাকে। পোলার রিজিয়ন থেকে যখন কোনো বায়ু নিরক্ষীয় অঞ্চলের দিকে বাহিত হয়ে আসে তখন সেই বায়ুটি নিরক্ষীয় অঞ্চলের দিকে আসার সময় সেটি ডান দিক টার্ন নিয়ে এগিয়ে আসে, অর্থাৎ ডান দিকে ঝুঁকে সেই বায়ুটি বাহিত হয়। অপরদিকে দক্ষিণ গোলার্ধ থেকে বায়ু নিরক্ষীয় অঞ্চলের দিকে বাহিত হয় তখন বায়ুটি বাঁ দিকে টার্ন নিয়ে এগোতে থাকে। এই ঘটনাটা কি বলা হচ্ছে? করোলিস এফেক্ট। এই ঘটনাটি বা এই ফোর্সটি সৃষ্টি হয় যেহেতু পৃথিবী তার নিজ অক্ষের চারিদিকে নির্দিষ্ট মাত্রায় ঘুরছে। এই গতিমান অবস্থা থেকেই যে বল সৃষ্টি হচ্ছে সেই বলটিকেই বলা হচ্ছে কোরিওলিস ফোর্স। অর্থাৎ যে অঞ্চলে পৃথিবীর ঘূর্ণন মান কম সেখানে কোরিওলিস ফোর্সের মানটা বেশি হচ্ছে। এবার প্রত্যেকটি আলাদা আলাদা বিষয়ের মধ্যে প্রথমেই আলোচনা করব নিম্নচাপ অঞ্চল বা বেল্ট কিভাবে সৃষ্টি হয়ে থাকে। আইটিসিজেড অর্থাৎ ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্ট জোন এটি সাধারণত ক্রান্তীয় অঞ্চলে সৃষ্টি হয়ে থাকে, যেটি আমি বললাম 23°5 থেকে শুরু করে দক্ষিণ 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 23.5 ডিগ্রি উত্তর পর্যন্ত যে অঞ্চলটা, যেটাকে ক্রান্তীয় বা ট্রপিক্যাল রিজিয়ন বলা হয়ে থাকে, সেই অঞ্চলেই সাধারণত এই আইটিসিজেড সৃষ্টি হয়ে থাকে। উক্ত অঞ্চলেই সাধারণত সূর্য লম্বভাবে কিরণ দেয় এবং এই কিরণ দেওয়ার ফলে সেখানে এবং তার নিকটবর্তী অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হয়, কারণ সেই অঞ্চলের বায়ু খুব শীঘ্রই উত্তপ্ত হয় এবং সেটি হালকা হয়ে সেটি ঊর্ধ্বে বাহিত হয়, ফলে সেখানে শূন্যস্থান সৃষ্টি হয় এবং সেটি নিম্নচাপ বলয়ের সৃষ্টি করে। সেখানকার যে ভূপৃষ্ঠস্থ বায়ু হালকা হয় এবং এতে আর্দ্রতা বৃদ্ধি পায় এবং উপরে উঠে যায়, এবং উচ্চচাপযুক্ত অঞ্চলের ভারী বায়ু সেই অঞ্চলের শূন্যস্থানটিকে দখল করে। এই ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন যেটি রয়েছে সেই অঞ্চলটি উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে বাণিজ্য বায়ু এই অঞ্চলে এসে মিলিত হয়, এই জন্য একে কনভার্জেন্স জোন বলা হচ্ছে। এবং এই অঞ্চলের যে উক্ত বায়ু উষ্ণ এবং আর্দ্র হয়ে উপরে ওঠার পরে সেটি কিউমুলাস নিম্বাস মেঘের সৃষ্টি করে, যেটি বৃষ্টি ঘটায়। এই চিত্রটিতে এই যে মেঘের মতো যে ছবিগুলি এখানে দেখানো হয়েছে এটিকেই বলা হচ্ছে আইটিসিজেড রিজিয়ন। অর্থাৎ এই অঞ্চলে যে মেঘ আকারে যে অংশটি প্রদর্শিত হয়েছে সেটি আইটিসিজেড রিজিয়ন, এবং এটি সাধারণত নিরক্ষরেখার উত্তর দিকে অর্থাৎ উত্তর গোলার্ধে যখন ক্রান্তীয় অঞ্চলে সৃষ্টি হয় তখন নর্দার্ন ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন বলা হয়ে থাকে, এবং দক্ষিণ দিকে যখন সৃষ্টি হয়ে থাকে তখন সাউদার্ন ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স বলা হয়ে থাকে।
এই কনভার্জেন্ট জোনের মধ্যেই যাবতীয় প্রাকৃতিক ঝঞ্ঝাগুলি ঘটে থাকে। এখন আলোচনা করব ডিপ্রেশন কি এবং সেখান থেকে কিভাবে স্টর্ম বা ঝঞ্ঝার সৃষ্টি হয়। নিম্নচাপযুক্ত অঞ্চলে যখন বায়ু বজ্রঝড়যুক্ত হয় এবং যার গতিবেগ ৩৯ মাইল পার আওয়ার হয়ে থাকে, সেই যে অবস্থা, সেই অবস্থাকে বলা হয় ডিপ্রেশন। এই ডিপ্রেশনকেই সাইক্লোনিক স্টর্ম বলা হবে যখন তার গতিবেগ আকস্মিকভাবে ৭৩ মাইল পার আওয়ার হয়ে যায়। তখন যে অবস্থার সৃষ্টি হয় সেই অঞ্চলে, তখন সেই নিম্নচাপ অঞ্চলের অবস্থাটিকে বলা হয় সাইক্লোনিক স্টর্ম। থান্ডারস্টর্ম কি? থান্ডারস্টর্ম একাধিক রয়েছে, যেটাকে বজ্রবিদ্যুৎ সহ ঝঞ্ঝা বলা হয়ে থাকে। সাধারণত আমরা প্রায়শই লক্ষ্য করে থাকি। সেটা একাধিক ভাগে বিভক্ত: একটি সিঙ্গেল সেল, একটি মাল্টি সেল, একটি সুপার সেল, একটি স্কোয়াল লাইন, একটি মেসোস্কেল কনভেকটিভ সিস্টেম। যেটি সিঙ্গেল সেল সেটি খুব ছোট আকারের হয়ে থাকে বা কম শক্তিশালী হয়ে থাকে। এটি সাধারণত ১ ঘন্টার মধ্যেই এর আয়ু শেষ হয়ে যায়। মাল্টি সেল সাধারণত কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় এবং একাধিক সিঙ্গেল সেল নিয়ে এই মাল্টি সেল স্টর্মটির সৃষ্টি হয়। এটি সাধারণত ভারী বজ্রবিদ্যুৎ সৃষ্টি করে থাকে এবং কম শক্তি সম্পন্ন টর্নেডোর সৃষ্টি করতে পারে এই মাল্টি সেল থান্ডারস্টর্ম। সুপার সেল যেটি, সেটি সব থেকে ভয়াবহ থান্ডারস্টর্ম, যেখান থেকে ভায়োলেন্ট টর্নেডোর সৃষ্টি হয়। এটি সাধারণত ১ ঘন্টার বেশি স্থায়ী হয় এবং এটি খুবই অর্গানাইজড একটি স্টর্ম, এবং যেটি আপড্রাফট থেকে তার শক্তি সংগ্রহ করে থাকে। স্কোয়াল লাইন যেটি, সেটি একাধিক স্টর্মের শ্রেণী দ্বারা গঠিত যে স্টর্ম থান্ডারস্টর্ম, সেটিকে স্কোয়াল লাইন থান্ডারস্টর্ম বলা হয়ে থাকে এবং এতে উচ্চ গতিসম্পন্ন বায়ু এবং ভারী বৃষ্টিপাত হয়ে থাকে। মেসোস্কেল কনভেকটিভ সিস্টেম, এতে একাধিক থান্ডারস্টর্ম মিলিত হলে এটি সৃষ্টি হয়। এটি সাধারণত ১২ ঘন্টা বা তার বেশি পর্যন্ত স্থায়ী হতে পারে। থান্ডারস্টর্ম কাকে বলা হয়ে থাকে বা এর সৃষ্টি কিভাবে হয়, যেটিকে বলা হয় বজ্রবিদ্যুৎ সহ ঝঞ্ঝা বা থান্ডারস্টর্ম। এটি সাধারণত ৩টি স্তরে গঠিত হয়। প্রথম স্তরে জলীয় বাষ্পপূর্ণ বায়ু অতি দ্রুত গতিতে বায়ুমণ্ডলের যে ঊর্ধ্বস্তর, সেই ঊর্ধ্বস্তরে উঠতে থাকে এবং কিউমুলাস মেঘের সৃষ্টি করে। উক্ত অঞ্চলে জলীয় বাষ্প শীতল হয়ে জলীয় কণার সৃষ্টি করে। এর ফলে এই জলীয় বাষ্প যখন জলে পরিণত হয়, তখন আমরা সাধারণ অর্থে জেনে থাকি অবস্থার পরিবর্তন করার জন্য তাপ গ্রহণ বা বর্জন, যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে থাকে কোনো বস্তু, সেই গৃহীত বা বর্জিত তাপকে বলা হয় লীন তাপ। তো সেই জলীয় কণা যখন, সেই জলীয় বাষ্প যখন লীন তাপ ছেড়ে জলকণায় পরিণত হয়, তখন সেই লীন তাপটি গ্রহণ করে বায়ু, যে বায়ুতে জলীয় বাষ্পটি বিলং করে, সেই বায়ুটি সেই লীন তাপটি গ্রহণ করে আরো হালকা হয় এবং কম ঘনত্বযুক্ত হয়ে পড়ে। তখন সেই বায়ু পরিচালন পদ্ধতিতে উপরে উঠতে থাকে। এই পদ্ধতিকে বলা হয় আপড্রাফট এবং একটি নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি করে থাকে ভূপৃষ্ঠে। দ্বিতীয় স্তরে সেই জলীয় কণাযুক্ত বায়ু ট্রপোপজে গিয়ে পৌঁছয় এবং এর উপরে আর সে উঠতে পারে না। সেখানে কিউমুলাস ইনকাস মেঘের সৃষ্টি করে এবং একাধিক জলকণা তখন সেখানে গিয়ে যুক্ত হয়ে বড় আকার ধারণ করে এবং করে বরফ জমে বরফে পরিণত হয় এবং সেগুলি যখন নিচে নামতে থাকে, তখন সেই নিচের উষ্ণ বায়ুর সংস্পর্শে সেগুলি গলে বৃষ্টিতে পরিণত হয়। যখন বৃষ্টিকণা নিচে নামার সময় পার্শ্ববর্তী বায়ুকেও টেনে নিয়ে নামতে থাকে, তখন তাকে বলা হয় ডাউন ড্রাফট। এই ডাউন ড্রাফট এবং আপ ড্রাফট যখন কিউমুলাস নিম্বাস মেঘে একই সঙ্গে ঘটতে থাকে, তখনই সৃষ্টি হয় থান্ডারস্টর্ম বা বজ্রবিদ্যুৎ সহ ঝঞ্ঝার সৃষ্টি হয়ে থাকে। তৃতীয় স্তর যেটি, এই স্তরে আপড্রাফট হ্রাস পেতে থাকে এবং ডাউন ড্রাফট বৃদ্ধি পায়, অর্থাৎ নিম্নচাপ অঞ্চল থেকে বায়ু ঊর্ধ্বাকাশে আর যেতে পারে না বা যাওয়ার ক্ষমতা শেষ হয়ে যায়। ট্রপোস্ফিয়ারের উচ্চ অঞ্চলে যে বায়ুটি শীতল হয়ে ঘনীভূত হয়েছে, সেটি বৃষ্টির আকারে সেটি যখন ভূপৃষ্ঠে নামতে থাকে, সেই
নামতে থাকে ডাউন ড্রাফট বলা হয়, অর্থাৎ তৃতীয় স্তরে শুধুমাত্র ডাউন ড্রাফটটির পরিমাণ বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে থান্ডারস্টর্মটি ক্ষমতা হারিয়ে ফেলে। কিন্তু যখন থান্ডারস্টর্মের যে ডাউন ড্রাফট, সেই ডাউন ড্রাফটটি যখন শক্তিশালী হয়, অর্থাৎ সেটি যখন বেশি পরিমাণে বায়ুকে তার সঙ্গে সংযুক্ত করে শক্তিশালী হয় এবং ভূপৃষ্ঠের দিকে সেই বায়ুকে টেনে নামাতে থাকে, এবং সেই বায়ুর গতি যদি 240 কিলোমিটার পার আওয়ার বেগে হয়ে থাকে, সরলরেখায় নামতে থাকে, তাহলে ভূপৃষ্ঠে যখন এসে পৌঁছয় তখন সেটা ছড়িয়ে পড়ে চারিদিকে, ফানেলের আকারে সেটি ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়ার ঘটনাটিকে বলা হয় ডাউন ব্রাস্ট, যেটি এই ছবিটিতে ডাউন ব্রাস্টের একটি ছবি এখানে প্রদর্শিত হয়েছে। এই ছবিটিতে দেখানো হয়েছে যে কিভাবে কিউমুলাস স্টেজ বা কিভাবে কিউমুলাস নিম্বাস যে মেঘ সেটি সৃষ্টি হয় এবং সেখান থেকে ম্যাচিওর স্টেজে থান্ডারস্টর্ম কিভাবে গঠিত হয়। অর্থাৎ এখানে আপড্রাফট ফার্স্ট স্টেজে বেশি হয়, অর্থাৎ জলীয় বাষ্পপূর্ণ বায়ু ট্রপোস্ফিয়ারে উঠতে থাকে। ম্যাচিওর স্টেজে সেটি যখন ঘনীভূত হয়, সেই ঘনীভূত হওয়ার পরে যে জলীয় কণাগুলো বরফ আকারে বা বৃষ্টির আকারে ঘনীভূত হয়ে নামতে থাকে, যেটাকে ডাউন ড্রাফট বলা হয়ে থাকে, এবং কিছুটা অংশ আরো উপরে উঠে গিয়ে ট্রপোপজে পৌঁছয় এবং সেখানে শীতল বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে সেই জলীয় বাষ্প কণাগুলো, তাতে অবশিষ্ট জলীয় বাষ্প কণাগুলো আরো ভারী এবং ঘনীভূত হয়ে গিয়ে সেটা সার্কুলার পথে আবার ভূপৃষ্ঠে এসে নামতে থাকে। এই ঘটনার মধ্যে যখন পার্শ্ববর্তী এই জলীয় কণাগুলি নামতে থাকার সময় বা বৃষ্টি আকারে নামতে থাকার সময় যখন পার্শ্ববর্তী অঞ্চলের যে বায়ুগুলো, সেই বায়ুগুলোকে সংযুক্ত করে যখন অতি দ্রুত গতিতে নিচে নামতে থাকে, অর্থাৎ 240 কিলোমিটার পার আওয়ারে যখন সরলরেখায় নামতে থাকে, তখন সেটি ব্রাস্ট করে এবং ভূপৃষ্ঠে এসে সেটি একটি ফানেলের শেপ নেয়, সেটিকে বলা হয় ডাউন ব্রাস্ট। এইভাবেই থান্ডারস্টর্ম সৃষ্টি হয়। এই থান্ডারস্টর্মটি সাধারণত বিভিন্ন পরিমাণের হয়ে থাকে বা বিভিন্ন মাত্রার হয়ে থাকে। যেটি এবার সাইক্লোন কি? সাধারণত সমুদ্রের যে নিম্নচাপযুক্ত অঞ্চল রয়েছে বা যে নিম্নচাপযুক্ত অঞ্চল সৃষ্টি হয়, এই নিম্নচাপযুক্ত অঞ্চলে যখন বায়ুর ঘূর্ণন নিম্নচাপ কেন্দ্রাভিমুখী হয়ে ঘুরতে থাকে, অর্থাৎ নিম্নচাপের যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রকে উদ্দেশ্য করে যখন বায়ু ঘূর্ণন আকারে ঘুরতে থাকে, অর্থাৎ সার্কুলেশন সেখানে সার্কুলার ওয়েতে সেটি ঘুরতে থাকে, তখন তাকে সেই অবস্থাকে বলা হয় সাইক্লোন বা হ্যারিকেন বা টাইফুন। এই ঘূর্ণন উত্তর গোলার্ধে সাধারণত ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে বা অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে থাকে এবং দক্ষিণ গোলার্ধে এটি ক্লকওয়াইজ হয়ে থাকে। ইহা প্রথম নামকরণ করেন হেনরি পিডিংটন। কলকাতার এশিয়াটিক সোসাইটিতে তিনি যে ল অফ দি স্টর্মস নামক গবেষণাপত্র প্রকাশ করেছিলেন 1836 থেকে 51 সালের মধ্যে, সেই গবেষণাপত্রে তিনি প্রথম সাইক্লোন শব্দটির নামকরণ করেছিলেন। এই সাইক্লোন যে বিষয়টি, সেই সাইক্লোন বা হ্যারিকেন বা টাইফুন এগুলো একই বিষয়, কিন্তু সেগুলি স্থান ভিত্তিতে তাদের আলাদা আলাদা নাম রয়েছে। এই বিষয়গুলিকে আরো বিস্তারিত আলোচনা করার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে সাইক্লোন সৃষ্টির যে রহস্য সেটি জানা অবশ্যই দরকার। সেক্ষেত্রে প্রথম স্তরে সাধারণত সমুদ্র জলতলের যে উষ্ণতা সেটি সাধারণত 26.5 ডিগ্রির বেশি হয়ে গেলেই সেই অঞ্চলের বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পেয়ে যায় এবং সেটি হালকা হয়। ঠিক তার উপরে অবস্থান করে শীতল বায়ুযুক্ত অস্থিতিশীল বায়ুমণ্ডল, যাকে বলা হয় ট্রপিক্যাল ওয়েভ। এই ট্রপিক্যাল ওয়েভ বৃদ্ধি করে পরিচালন পদ্ধতিতে সমুদ্রতলের বায়ুর আপড্রাফট ঘটায়, যা সেই অঞ্চলের কিউমুলাস মেঘের সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করে। অর্থাৎ এই ট্রপিক্যাল ওয়েভটি সাধারণত পরিচালন পদ্ধতিতে সমুদ্রতলের যে হালকা এবং উষ্ণ বায়ু, যেটি জলীয় বাষ্প দ্বারা পরিপূর্ণ, সেটিকে আপড্রাফট বা ঊর্ধ্বগমনে বাধ্য করে এবং সেটি যখন ঊর্ধ্বে উত্থিত হয়, সেই উত্থিত হওয়ার পরে সেটি ঘনীভূত হয়ে কিউমুলাস মেঘ সৃষ্টি করে।
সমুদ্রতল সংলগ্ন বায়ু ঊর্ধ্বগমন করার ফলে সেখানে নিম্নচাপযুক্ত একটি শূন্যস্থান সৃষ্টি হয়। এই অবস্থা যদি 24 ঘন্টা ধরে চলতে থাকে তাহলে তাকে ট্রপিক্যাল ডিস্টারবেন্স বলা হয় বা ট্রপিক্যাল ডিস্টারবেন্স সেই অঞ্চলে সৃষ্টি হয়। উষ্ণ এবং শীতল বায়ুর মিলন স্থানে যে কনভার্জেন্স জোন তৈরি হয়, ঠিক সেই কারণের জন্যই উক্ত অঞ্চলের উষ্ণ এবং হালকা বায়ু দ্রুত গতিতে উপরে উঠে যায়। অর্থাৎ এখানে দু ধরনের শক্তি কাজ করে থাকে। একদিকে ট্রপিক্যাল ওয়েভ উষ্ণ বায়ুকে উপরের দিকে আকর্ষণ করে, অপরদিকে হালকা বায়ু সেই নিম্নচাপ অঞ্চলে যে হালকা বায়ু, সেই হালকা বায়ুকে পার্শ্ববর্তী অঞ্চলের শীতল এবং ভারী বায়ু তাকে আপড্রাফট করতে বাধ্য করে বা প্রেসার প্রদান করে থাকে। ফলে হালকা বায়ু অতি দ্রুত গতিতে উপরের দিকে উঠতে থাকে এবং উপরে ওঠার পরে সেই অঞ্চলের উষ্ণতা যেহেতু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়, সেই কারণে কম উষ্ণতার কারণে জলীয় বাষ্প সাধারণত জলকণাতে পরিণত হয় এবং জলীয় বাষ্প জলকণাতে পরিণত হওয়ার সময় লিন তাপ ছাড়ার কারণে সেই বায়ুটি উষ্ণ হয়ে পড়ে এবং আরও উপরে উঠে যায়। উপরে উঠে গিয়ে সেটি শীতল হয় এবং নিম্নচাপ অঞ্চলে আবার ফিরে আসে। এইভাবে চক্রাকারে বায়ুর আপড্রাফট বা ঊর্ধ্বগমন এবং ডাউনড্রাফট বা নিম্নগমন হতে থাকে। যখন এই চক্রাকার ঘূর্ণনের গতি 62 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তখন তাকে ট্রপিক্যাল স্টর্ম বলা হয়ে থাকে এবং তার গতি যখন 119 কিলোমিটার পার ঘন্টা হয় তখন তাকে সাইক্লোন, হ্যারিকেন বা টাইফুন বলা হয়ে থাকে। এই চিত্রটিতে এখানে ওয়ার্ম ওয়াটার থেকে উষ্ণ বায়ু ট্রপোস্ফিয়ারের উচ্চ অঞ্চলের দিকে অগ্রসর হওয়ার পরে ট্রপোপজ অঞ্চলে গিয়ে সে আর উপরে উঠতে পারে না, সেটি শীতল হয়ে আবার সেই নিম্নচাপ অঞ্চলে সেই ভারী বায়ুটি আবার ফিরে আসে। এইরকম চক্রাকার আবর্তন ঘটতে থাকে। এই চক্রাকার আবর্তনের যে ঘটনাটি সেটিকেই বলা হয়ে থাকে সাইক্লোন বা হ্যারিকেন বা টাইফুন। তবে সাইক্লোন, হ্যারিকেন বা টাইফুন হওয়ার ক্ষেত্রে কতগুলো শর্ত অবশ্যই পরিপূর্ণ হতে হবে। সাইক্লোন সৃষ্টি হওয়ার ক্ষেত্রে অবশ্যই সমুদ্রপৃষ্ঠের যে জলের উষ্ণতা সেটি 26.5 ডিগ্রি হতে হবে কমপক্ষে, এবং জলতল শুধু উষ্ণ থাকলেই হবে না, জলতল থেকে 50 মিটার উঁচু পর্যন্ত যে বায়ুমণ্ডল তার উষ্ণতাকেও কিন্তু 26.5 ডিগ্রি হতে হবে। এছাড়াও বায়ুমণ্ডলের উপরি অংশের উষ্ণতা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে কম হতে হবে, যাতে জলতল সংলগ্ন হালকা জলীয়বাষ্পপূর্ণ বায়ু উপরে ওঠার সঙ্গে সঙ্গে শীতল হয় এবং কিউমুলাস মেঘ সৃষ্টি করতে পারে। ট্রপোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চল অর্থাৎ 5 কিলোমিটার উপরের বায়ুমণ্ডল যথেষ্ট আর্দ্রতা থাকতে হবে, আর বায়ুমণ্ডলে যথেষ্ট আর্দ্রতা থাকতে হবে যা থান্ডারস্টর্ম ঘটাতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। এছাড়া নিরক্ষীয় অঞ্চল থেকে কমপক্ষে 550 কিলোমিটার দূরত্বের মধ্যে স্থানটিকে হতে হবে, যেখানে করোলিস ফোর্স অবশ্যই থাকতে হবে। এখানে উল্লেখ্য যে করিওলিস ফোর্স সাধারণত নিরক্ষীয় অঞ্চলে শূন্য হয়ে থাকে। যত উত্তর বা দক্ষিণে যাওয়া হবে এই বলের মান বাড়তে থাকে। সর্বশেষ যে শর্তটি সেটি হলো ভার্টিক্যাল উইন্ড শেয়ার এর মান সেটি অবশ্যই কম হতে হবে, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ডের কম হলে তবেই সেখানে সাইক্লোন বা হ্যারিকেন বা টাইফুনের ঘটনাটি ঘটবে। এখন ভার্টিক্যাল উইন্ড শেয়ার জিনিসটি কি? সাধারণত রেট অফ চেঞ্জ অফ উইন্ড ভেলোসিটি উইথ অ্যালটিটিউড, অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর গতির পরিবর্তনের যে হার, সেই বায়ুর গতির পরিবর্তনের হার সেই হারটির মান অবশ্যই 10 মিটার পার সেকেন্ডের কম হতে হবে। যদি কম হয়ে থাকে তাহলেই সাইক্লোন সৃষ্টি হবে, নচেত সেখানে সেই অঞ্চলে ট্রপিক্যাল স্টর্ম সৃষ্টি হলেও সেখানে সাইক্লোন বা হ্যারিকেন বা টাইফুন সৃষ্টি হবে না। নিরক্ষীয় অঞ্চলে কোনো সাইক্লোন হয় না, কারণ সেখানে করিওলিস ফোর্সের মান 0। এখানে এই চিত্রটিতে কিছু এরিয়াকে স্পেসিফাই করা হয়েছে, যেখানে বার্ষিক শতাংশের হারে সাইক্লোনের মান প্রদান করা হয়েছে। সাধারণত এই ইকুয়েটর অর্থাৎ উত্তর গোলার্ধ যদি আমি দেখি, এই অংশগুলিকে উত্তর গোলার্ধ বলা হচ্ছে। তাই উত্তর গোলার্ধের যে সাইক্লোন সমুদ্র অঞ্চলে ঘটে থাকে তাদেরকে সাইক্লোন হিসেবে
তাদের পরিচয় দেওয়া হয় না, তাদের হ্যারিকেন ও টাইফুন বলা হয়ে থাকে। কিন্তু দক্ষিণ গোলার্ধের যে অঞ্চলগুলি রয়েছে সেই অঞ্চলগুলির যে সমুদ্রতলের যে ঘটনা বা সমুদ্র তলের সৃষ্টি হওয়ার যে ট্রপিক্যাল স্টর্ম, সিভিয়ার ট্রপিক্যাল স্টর্ম, সেই সিভিয়ার ট্রপিক্যাল স্টর্মগুলোকে সাইক্লোন বলা হয়ে থাকে। তো এইখানে চীন সাগরীয় অঞ্চলে 30% বার্ষিক টাইফুন ঘটে থাকে, ভারত মহাসাগরে 12% বছরে, আরব সাগরীয় অঞ্চলে 12% এবং আটলান্টিক মহাসাগরে 12% হ্যারিকেন হয়ে থাকে। এছাড়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে 15% টাইফুন এবং দক্ষিণ গোলার্ধে প্রশান্ত মহাসাগরীয় যে অঞ্চলটি রয়েছে সেখানে 12% সাইক্লোন ঘটে থাকে বছরে। সাইক্লোনের কেন্দ্র বা আই অফ সাইক্লোন কাকে বলা হয়ে থাকে? সমকেন্দ্রিক বায়ু, অর্থাৎ যে বায়ুগুলি একটিকে কেন্দ্র করেই ঘুরতে থাকে তাকে সমকেন্দ্রিক বায়ু বলা হচ্ছে। এই সমকেন্দ্রিক বায়ু যখন সেন্ট্রাল লো প্রেসার এরিয়াকে কেন্দ্র করে ঘুরতে থাকে এবং এই ঘুরতে থাকার ঘটনাটি উত্তর গোলার্ধের কোনো সামুদ্রিক অঞ্চলে যদি ঘটে থাকে তাহলে সেই ঘূর্ণনটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এবং দক্ষিণ গোলার্ধে যদি ঘূর্ণনটি ঘটে থাকে তাহলে সেই ঘড়ির কাঁটার দিকে মুখ করে সেই ঘূর্ণনটি ঘটবে। এই ঘূর্ণনটিকে বলা হচ্ছে স্পাইরাল। এই স্পাইরালটি যখন ঘটে থাকে তখন পার্শ্ববর্তী সকল থান্ডার ক্লাউডস টেনে নিয়ে ঘুরতে থাকে, ফলে স্পাইরাল রেন ব্যান্ড সৃষ্টি হয় সেই অঞ্চলে, যা উপগ্রহ চিত্রে দেখা যায়। এই স্পাইরালটি যখন কেন্দ্রের দিকে ধাবিত হয় তখন তা উপরের দিকে উঠতে থাকে এবং উষ্ণ এবং আর্দ্র বায়ুকে ঠেলে উপরে উঠিয়ে দেয়। এই স্পাইরালটির কেন্দ্রীয় অঞ্চলকে বলা হয়ে থাকে সাইক্লোন আই বা সাইক্লোনিক আই। এটি সৃষ্টি হয়ে থাকে এই স্পাইরালটির দ্বারা, যা সমুদ্রতল থেকে উচ্চ বায়ুমণ্ডল পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ সমুদ্র থেকে শুরু করে প্রায় 15 থেকে 18 কিলোমিটার উঁচু ট্রপোস্ফেরিক যে রিজিয়ন রয়েছে সেই পর্যন্ত এই সাইক্লোনিক আইটি বিস্তার লাভ করে থাকে। এই আই সাধারণত উচ্চ অঞ্চলের মধ্যের যে শীতল ভারী বায়ু সেটি টেনে নামায় বা টেনে নেয়। এর ফলে শীতল ও শুষ্ক বায়ুর জন্য আইয়ের মধ্যবর্তী অঞ্চলের বায়ু গতিহীন হয় এবং মেঘমুক্ত আকাশ, সেই আইকে কেন্দ্র করে যে আকাশ লক্ষ্য করা যায় সেটি মেঘমুক্ত হয়, অর্থাৎ এই অঞ্চলটি শান্ত বলয়ের সৃষ্টি হয়ে থাকে। এখানে এই চিত্রটিতে যে রিজিয়নটিকে এখানে শো করানো হয়েছে, অর্থাৎ এই অঞ্চলটিকে আই বলা হয়। এই অঞ্চলটিতে বায়ুর গতিবেগ বিশেষ দেখা যায় না বা গতিহীন অবস্থায় থাকে এবং এই অঞ্চল থেকে তার ঊর্ধ্ব আকাশ মেঘমুক্ত দেখা যায় এবং এখানে শান্ত বলয় বিরাজ করে। কিন্তু তার পার্শ্ববর্তী রিজিয়ন, অর্থাৎ এই আইকে কেন্দ্র করে যে স্পাইরাল সৃষ্টি হয়ে থাকে সেই স্পাইরালের গতি মাত্রাধিক হয় বা বলা যেতে পারে ট্রপিক্যাল স্টর্ম সেই অঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠে এবং সেটি যেহেতু ক্লাউডকে টেনে নিয়ে সেই ঘূর্ণনটি ঘটায় তাই সেখানে রেন ব্যান্ড সৃষ্টি হয়, যেটি সাধারণত স্যাটেলাইট পিকচারে ধরা পড়ে। এই স্পাইরালের মাধ্যমে যখন সেই পার্শ্ববর্তী বায়ু ঘুরতে ঘুরতে এগোতে থাকে তখন সেটি যখন সমুদ্র তলের উপর দিয়ে প্রবাহিত হয় তখন তার মধ্যে সাইক্লোনিক এফেক্ট থাকে বা বলা যেতে পারে সেটি অ্যাক্টিভ অবস্থায় থাকে। কিন্তু সেটি যখন ল্যান্ডফল করে, অর্থাৎ কোনো তটরেখায় গিয়ে আঘাত করে, তখন ধীরে ধীরে সেই তটরেখা বরাবর স্থলভূমিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেই সাইক্লোনের কিন্তু শক্তি হারিয়ে ফেলে। কারণ সাইক্লোনের মূল শক্তি হচ্ছে আর্দ্র বায়ু, আর্দ্রতাযুক্ত যে বায়ু, সেই আর্দ্রতাযুক্ত বায়ু যত বেশি থাকবে সাইক্লোনের মাত্রা বৃদ্ধি পাবে বা সাইক্লোনের স্থায়িত্ব ততটা বৃদ্ধি পাবে। যেহেতু স্থলভূমিতে আর্দ্রতা বায়ু পায় না বা বায়ুতে জলীয় বাষ্পের অভাব দেখা দেয়, তাই সেক্ষেত্রে সাইক্লোন স্থলভূমিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার ক্ষমতা হ্রাস পেতে থাকে।
আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরে সমুদ্রপৃষ্ঠের যে তল সেটির আয়তন অনেকটা বেশি বলে বঙ্গোপসাগরে সাইক্লোনের মাত্রা অনেকটা বেশি হয়। এই সাইক্লোনিক যে আইটি, এটি সাধারণত 30 থেকে 65 কিলোমিটার পর্যন্ত এর ব্যাপ্তি থাকে, অর্থাৎ এই অঞ্চলের যে ব্যাপ্তি সমুদ্রের তলে তার যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তি 30 থেকে 65 কিলোমিটার পর্যন্ত ব্যাপ্তিতে এই আইটি অবস্থান করে। তারপরে তাকে কেন্দ্র করে স্পাইরাল আকারে পার্শ্ববর্তী যে বায়ুগুলি, সেই বায়ুগুলি বাহিত হয় বা ঘূর্ণন সৃষ্টি করে। সাইক্লোন আই এর 0.8 কিলোমিটার উপরে বায়ুর গতি সবচেয়ে বেশি হয়। সাইক্লোন, হ্যারিকেন, টাইফুন এগুলো একই বিষয়, তবে এদের নামকরণ হয় স্থান ভিত্তিতে, যেমন উত্তর আটলান্টিক এবং উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগর, দক্ষিণ প্রশান্ত মহাসাগর একে হ্যারিকেন বলা হয়ে থাকে, উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর একে টাইফুন বলা হয়ে থাকে এবং উত্তর ভারতীয় মহাসাগরকে একে সাইক্লোন বলা হয়ে থাকে। অর্থাৎ একটি খুব সিম্পল ভাষায় যদি মনে রাখা যায় তাহলে বিষয়টা আরো সহজ হবে। উত্তর গোলার্ধে একে বলা হয় টাইফুন এবং হ্যারিকেন এবং দক্ষিণ গোলার্ধে একে বলা হয় সাইক্লোন। এগুলি সাধারণত সমুদ্রের তলদেশেই ঘটে থাকে বা সমুদ্র পৃষ্ঠে সাধারণত এগুলি ঘটে থাকে। হ্যারিকেন ইন্টেন্সিটি অ্যান্ড ফ্রিকোয়েন্সি, এটি শ্যাফিয়ার সিমপসন স্কেলের মাধ্যমে এটি পরিমাপ করা হয়ে থাকে। এটি ক্যাটাগরি 1 যেটি, তাতে যে কেন্দ্রীয় অঞ্চল যেখানে নিম্নচাপের যে কেন্দ্র সৃষ্টি হয়ে থাকে সেই অঞ্চলের যে বায়ুর চাপ সেটি 980 মিলিবার থেকে কম হয়ে থাকে এবং সেখানে বায়ুর গতি 74 থেকে 95 মাইল পার আওয়ার হয়ে থাকে এবং সেখানে সমুদ্রের ঢেউয়ের উচ্চতা 4 থেকে 5 মিটার হয়ে থাকে। এর দ্বারা খুব সামান্য পরিমাণে ক্ষতি হয়ে থাকে। ক্যাটাগরি 2 তে সাধারণত 965 থেকে 979 মিলিবার চাপযুক্ত অঞ্চল, কেন্দ্রীয় অঞ্চল হয়ে থাকে এবং বায়ুর গতি 96 থেকে 110 মাইল পার আওয়ার এবং সমুদ্রের ঢেউ 6 থেকে 8 মিটার হয়ে থাকে। এতে ক্ষতির পরিমাণ কিছুটা বেশি হয়ে থাকে। ক্যাটাগরি 3 তে সাধারণত 945 থেকে 964 মিলিবার যুক্ত বায়ুচাপ থাকে। 111 থেকে 130 মাইল পার আওয়ার গতিতে বায়ু প্রবাহিত হয় এবং 9 থেকে 12 মিটার পর্যন্ত সমুদ্রের ঢেউ থাকে। এখানে ক্ষতির পরিমাণ তুলনামূলক অনেকটা বেশি হয়। ক্যাটাগরি 4 এ বায়ুর চাপ 920 থেকে 944 মিলিবার এবং বায়ুর গতি 130 থেকে 155 মাইল পার আওয়ার এবং সমুদ্রের ঢেউ 13 থেকে 18 মিটার উঁচু হয়ে থাকে। এটা সাধারণত অন্য যে সাইক্লোনগুলি এখানে উল্লেখ করা হলো তার তুলনায় এটি আরো বেশি ভয়াবহ আকারে এই ধ্বংস কাণ্ড ঘটিয়ে থাকে বা ধ্বংসাত্মক ভূমিকা পালন করে থাকে। সবথেকে ভয়াবহ যেটি, সেটি 920 নিচে যদি বায়ুর চাপ চলে আসে কেন্দ্রীয় অঞ্চলে, তাহলে সেখানে বায়ুর গতি 155 মাইলের তুলনায় অনেক বেশি হয়ে থাকে এবং সেখানে সমুদ্রের ঢেউ প্রায় 18 মিটার উঁচু হয়ে এগিয়ে আসতে থাকে এবং এতে এক্সটেন্সিভ ড্যামেজ সৃষ্টি হয় এবং ব্যাপক ক্ষতির সম্ভাবনা পার্শ্ববর্তী যে বা তটভূমি রেখাতে যে সমস্ত সাধারণত এতে ব্যাপক ক্ষতি হয়ে থাকে এবং উপকূল সংলগ্ন অঞ্চল ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়। এটি একটি সিভিয়ার নেচারের সাইক্লোন। এই হচ্ছে কি স্যাফিয়ার সিমপসন হ্যারিকেন ড্যামেজ যে স্কেল বা বলা যেতে পারে স্যাফিয়ার সিমপসন স্কেল, যেখানে হ্যারিকেনের ইন্টেন্সিটি এবং ফ্রিকোয়েন্সি কথা বলা হয়েছে। হ্যারিকেন বলতে শুধু হ্যারিকেন না, এই স্কেলের মধ্যে দিয়ে সাইক্লোন, হ্যারিকেন এবং টাইফুন তিনটিকেই মাপা হয়ে থাকে। এবার অক্ষাংশ অনুযায়ী সাইক্লোনের আয়তন 2 ডিগ্রি উত্তর বা দক্ষিণে, অর্থাৎ নিরক্ষরেখা থেকে 2 ডিগ্রি উত্তর বা দক্ষিণে বা তার কমের যে অঞ্চলগুলি অবস্থিত সেখানে খুব ছোট আকারের সাইক্লোন হতে পারে। 2 থেকে 3 ডিগ্রি উত্তর দক্ষিণে ছোট, 3 থেকে 6 ডিগ্রি উত্তর দক্ষিণে মাঝারি টাইপের সাইক্লোন, 6 থেকে 8 ডিগ্রির মধ্যে
সেটি বড় হয়ে থাকে, এবং 8 বা তার বেশি যদি হয়ে থাকে তাহলে সেটি খুব বড় পরিমাণের বা খুব সিভিয়ার নেচারের সাইক্লোন সেখানে দেখতে পাওয়া যায়। এখানে একটি ফুজিয়ারা এফেক্ট জিনিসটি কি? ফুজিয়ারা এফেক্ট হলো দুটি সাইক্লোন যখন কাছাকাছি অঞ্চলে তৈরি হয়ে থাকে এবং একটি আরেকটিকে কেন্দ্র করে আবর্তিত হতে থাকে। আবর্তিত হতে হতে যখন যে বড় সাইক্লোন, সেই বড় সাইক্লোনের সঙ্গে তুলনামূলক ছোট সাইক্লোনটি যখন সংযুক্ত হয়ে যায়, সংযুক্ত হওয়ার ফলে যে অবস্থা সৃষ্টি করে থাকে সেই অবস্থাকে বলা হয় ফুজিওয়ারা এফেক্ট। টর্নেডো ইহা সাধারণত স্থলভূমিতে ক্ষুদ্র ব্যাসযুক্ত তীব্রভাবে ঘূর্ণীয়মান বায়ুর স্তম্ভ, যা অনেকটা ফানেলের মতো দেখতে হয়। ইহা ভূমি থেকে কিউমুলাস নিম্বাস মেঘের সঙ্গে সংযুক্ত হয়ে ঘুরতে থাকে। এর গতি প্রায় 73 থেকে 300 মাইল পার আওয়ার। এই চিত্রটিতে টর্নেডোর ছবিটি প্রদান করা হয়েছে, যেটি সম্প্রতি হুগলি অঞ্চলে একটি মাঝারি মাপের টর্নেডো, যে ইয়াস নামক সাইক্লোনটি সংঘটিত হয়েছিল সেই সময়ে হুগলি যে জেলা, সেই হুগলি জেলাতে একটি টর্নেডোর অস্তিত্ব পরিলক্ষিত হয় সাম্প্রতিককালে। থান্ডারস্টর্মের মধ্যে যে ঊর্ধ্বমুখী বায়ুর ঘূর্ণনের সৃষ্টি হয়, সেই বায়ুকে বিভিন্ন দিক থেকে অন্য বায়ু এসে আঘাত করে তার দিক পরিবর্তন মাঝে মাঝেই করতে থাকে। এই পরিবর্তন যেহেতু ক্রমশই ঘটতে থাকে, সেই জন্য সেই বায়ুর মধ্যে একটি ঘূর্ণন সৃষ্টি হয়। এই ঘূর্ণনের মধ্যে দিয়ে সাধারণত টর্নেডোর সৃষ্টি। সুপারসেল থান্ডারস্টর্মের মধ্যে এই ঘূর্ণনের মাত্রাধিক হয়ে থাকে, এবং টর্নেডো কেবলমাত্র সেই কারণে সুপারসেল থান্ডারস্টর্মের মধ্যেই সৃষ্টি হয়। তবে সকল স্পিনিং দ্বারাই কিন্তু টর্নেডো সৃষ্টি হয় না, আবার সকল সুপারসেলের মধ্যেই টর্নেডো সৃষ্টি হয় না। টর্নেডো সৃষ্টি হতে হলে গ্রাউন্ড এয়ারের মধ্যেও কিন্তু ঘূর্ণন থাকতে হবে। শুধুমাত্র ট্রপোস্ফিয়ারের উচ্চ অঞ্চলে যে থান্ডারস্টর্ম যুক্ত যে মেঘ রয়েছে, সেই মেঘের মধ্যেই শুধু বায়ুর ঘূর্ণন থাকলে হবে না, তার সঙ্গে গ্রাউন্ডেও সেই ঘূর্ণন যদি সৃষ্টি হয়ে থাকে তাহলে সেই মেঘ গ্রাউন্ডের ঘূর্ণনের সঙ্গে সংলগ্ন হয়ে সেটি একত্রে স্থলভূমির উপর দিয়ে এগোতে থাকে, এবং তার মধ্যবর্তী অঞ্চলে যে কোনো বস্তু সেটি ধ্বংসের মুখে পতিত হয়। ইহা সাধারণত সৃষ্টি হয় শীতল বায়ুর সিঙ্ক এবং উষ্ণ বায়ুর রাইজের মাত্রার উপরে। অর্থাৎ শীতল বায়ু যখন ভূপৃষ্ঠে আগমন ঘটে বা নিম্নচাপ অঞ্চলে এগিয়ে আসে, এবং উষ্ণ বায়ু যখন নিম্নচাপ অঞ্চল থেকে ট্রপোস্ফিয়ারের উচ্চ অঞ্চলের দিকে এগিয়ে যায়, তখন তার দুটো বায়ুর যে প্রবাহের মাত্রা, সেই মাত্রার উপর এই ঘূর্ণনের মানটি অনেকটা নির্ভর করে থাকে। টর্নেডো আন্টার্কটিকা মহাদেশ ছাড়া প্রায় পৃথিবীর সর্বত্রই ঘটে থাকে। এবার আলোচনা করব সুনামি নিয়ে। এতক্ষণে প্রাকৃতিক যে দুর্যোগগুলির কথা বললাম, সেই প্রাকৃতিক দুর্যোগগুলির নেচার এবং প্রকৃতি প্রায় একই। এখন যেটি আলোচনা করব সুনামি, সেটির প্রকৃতিটা একটু ভিন্নধর্মী। ইহা সাধারণত সমুদ্রের তলদেশে ঘটে থাকে। ইহা এক প্রকারের সামুদ্রিক ওয়েভ বা সমুদ্রের ঢেউ, যার উচ্চতা সাধারণত 100 ফুট হয়ে থাকে। ইহা স্থলভূমিতে আছড়ে পড়ে। এর জলের নিচে সাধারণত ভূমিকম্প বা লাভা উদগীরণ বা প্লেট টেকটোনিকের প্রভাবে ইহা ঘটে থাকে। অর্থাৎ একটি প্লেট আর একটি প্লেটের সংঘর্ষের ফলে এটি ঘটতে পারে, বা একটি প্লেট আর একটি প্লেটের তলদেশে যদি প্রবেশ করে যায়, তাহলেও যে কম্পন সৃষ্টি হয়, সেই কম্পনে সাধারণত সমুদ্রের জলে সুনামির সৃষ্টি হতে পারে। প্রায় 80% সুনামি রিং অফ ফায়ার, অর্থাৎ প্রশান্ত মহাসাগরে যে রিং অফ ফায়ার অঞ্চল রয়েছে, সেই রিং অফ ফায়ার অঞ্চলে প্রায় 80% সুনামি হয়ে থাকে। জলে অর্থাৎ সমুদ্রে এই ঢেউয়ের গতিবেগ 600 মাইল পার আওয়ার হলেও এটা স্থলভূমিতে যখন আছড়ে পড়ে তার গতি 45 মাইল পার আওয়ার হয়ে যায়। এখন আলোচনা করব সাম্প্রতিককালের সাইক্লোনের কিছু বৈশিষ্ট্য নিয়ে, যেটি 2021 সালে ইয়াস নামক যে সাইক্লোন বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে, তার উৎসস্থল, তার প্রকৃতি, এবং কোন কোন বিষয় থেকে এই তথ্যগুলি প্রাপ্ত হয়েছে সেগুলি,
এবং এর কারণ কি এবং এর যে ঘটনা প্রবাহ সেই বিষয়গুলি আলোচনা করব। এই ইয়াস নামক যে সাইক্লোনটি সেটি বঙ্গোপসাগরের 18 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 88.6 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে সৃষ্টি হয়েছে, যেটি উড়িষ্যার যে বালাসোর সেই বালাসোর থেকে 75 কিলোমিটার দূরে এবং ধামরা নামক যে বন্দর সেই বন্দর থেকে 30 কিলোমিটার পূর্ব দিকে ইহা সৃষ্টি হয়েছে 24শে মে 2021 সালে। 22শে মে নিম্নচাপ বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রাথমিক প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। যে নিম্নচাপ সৃষ্টি হয় 22শে মে সেটি সাধারণত ডিপ্রেশনে কনভার্ট হয় 23শে মে এবং 24শে মে ইয়াস নামকরণ করা হয় সেই সাইক্লোনটিকে, বা যেটি সেভিয়ার ডিপ্রেশন বলা হয়ে থাকে। সেই সেভিয়ার ডিপ্রেশন সেই যেটিকে সাইক্লোন বলা হচ্ছে সেটি 24শে মে নামকরণ করা হয় এবং 25শে মে রেড অ্যালার্ট জারি করে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এবং 26শে মে সেটি উড়িষ্যা উপকূলে ধামরা বন্দরে আঘাত করে। অর্থাৎ বঙ্গোপসাগরে এটি সৃষ্টি হয়েছে, হওয়ার পরে সেটি উড়িষ্যার উপকূলে এসে প্রথম হিট করে বা বলা যেতে পারে ল্যান্ডফল ঘটায়। ইহা এক প্রকারের ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। যে রাজ্যগুলির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং আন্দামান নিকোবর। 2004 সালে ভারত মহাসাগরের সাইক্লোনের যে নামকরণ সেই সাইক্লোনের নামকরণ সংক্রান্ত বিষয়ে 8টি দেশের মধ্যে চুক্তি হয়, যার মধ্যে ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা রয়েছে। সেই অনুযায়ী বর্তমানের যে সাইক্লোন যেটি 21 সালে হয়েছে সেটির নাম ইয়াস রাখে ওমান। ইহা উড়িষ্যা উপকূলে আঘাত করে 26শে মে, যার গতি ছিল 80 থেকে 85 মাইল পার আওয়ার। ইহা ক্যাটাগরি 1 হ্যারিকেনের সমতুল। ইহা শেয়ার প্যাটার্নের এক প্রকারের সাইক্লোন এবং ইহা মেঘের অবস্থান থেকে অল্প দূরে এর কেন্দ্রবিন্দু ছিল। পারাদ্বীপে ডপলার রাডারের মাধ্যমে 35 কিলোমিটার ব্যাসার্ধযুক্ত এই ইয়াস আই পরিলক্ষিত হয়েছিল। এর কারণটা কি? এই ইয়াস সৃষ্টির মূল কারণই হলো সমুদ্রপৃষ্ঠের উপরে যে নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হয়েছিল সেই নিম্নচাপ অঞ্চলের যে ঘূর্ণমান বায়ু যখন কেন্দ্রের অর্থাৎ সাইক্লোনিক আয়ের অভিমুখ হয়ে ঘুরতে থাকে এবং স্পাইরাল সৃষ্টি করে ঊর্ধ্বে বাহিত হয় এবং যে শূন্যস্থান সৃষ্টি করে সেই শূন্যস্থানে শীতল বায়ু কম উষ্ণ স্থান থেকে সেই স্থান দখল করার জন্য ছুটে আসে এবং ছুটে এসে সেই স্পাইরালকে ভেদ করে বেরিয়ে যেতে পারে না বলে সেই স্পাইরালের সঙ্গে সংযুক্ত হয়ে সেটি আরো ভয়াবহ আকার ধারণ করে এবং স্পাইরালটিকে আরো শক্তিশালী করে এবং সেটি ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব অংশ পর্যন্ত সেটি বিস্তৃত হয়ে এগোতে থাকে। এখন যে স্যাটেলাইট বা যে রেডারের মাধ্যমে এই তথ্যটিকে আগাম জানা সম্ভব হয়েছে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের মাধ্যমের কাছে, সেগুলি হলো ভারতবর্ষের ইনস্যাট 3D যেটি 2013 সালে স্থাপন করা হয়েছে তার কক্ষে। এছাড়া স্ক্যাটস্যাট 1 2016 সালে স্থাপন করা হয়েছিল। এদের তথ্যাবলী এই ইয়াস যে সাইক্লোন সেই ইয়াস সাইক্লোনের তথ্যাবলী এরা প্রদান করেছে। অপরদিকে নাসা টেরা স্যাটেলাইটে অবস্থিত মডারেট রেজলিউশন ইমেজিং যে স্পেকট্রো রেডিওমিটার সেই স্পেকট্রো রেডিওমিটারের মাধ্যমে এর ছবি পাঠানো হয়েছে। এছাড়া জাপানের হিমাওয়ারি 8 স্যাটেলাইট তথ্য প্রদান করেছে, ইউরোপের মেটিওস্যাট 8 তথ্য প্রদান করেছে। এছাড়া পারাদ্বীপের ডপলার র্যাডার এই ইয়াসের কেন্দ্রবিন্দু লক্ষ্য করেছে এবং প্রতিনিয়ত আইএমডিকে যে তথ্য প্রদানে সহায়ক ভূমিকা পালন করেছে সেটি হলো এসটি ইন্ডিয়া, যারা জিআইএস সফটওয়্যার যেটাকে এআরসি জিআইএস সফটওয়্যার বলা হয় সেই সফটওয়্যার ব্যবহার করে ইয়াসের যে লাইভ পাথ অর্থাৎ ইয়াস সময়ান্তর তার যে অবস্থান সেই অবস্থান সম্বন্ধে তথ্য প্রদান করেছে আইএমডিকে। এখানে ট্রপিক্যাল সাইক্লোনের ইন্টেন্সিটি স্কেল প্রদান করা হয়েছে।
সুপার সাইক্লোনিক স্টর্ম তখনই বলা হবে যখন তার যে 3 মিনিটের অ্যাভারেজ গড় গতিবেগ 120 নট হবে বা 221 কিলোমিটার পার আওয়ার হবে, তখন তাকে সুপার সাইক্লোনিক স্টর্ম বলা হবে। এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম তখনই বলা হবে যখন 90 থেকে 119 নট হবে বা 166 থেকে 220 কিলোমিটার পার আওয়ার হবে। এছাড়া ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম সেটি 118 থেকে 165 কিলোমিটার পার আওয়ার হলে সেটিকে বলা হবে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, যেটি 89 থেকে 117 কিলোমিটার পার আওয়ার হলে তাকে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বলা হবে। আর সাইক্লোনিক স্টর্ম 63 থেকে 88 কিলোমিটার এবং ডিপ ডিপ্রেশন বলা হবে 51 থেকে 62 কিলোমিটার পার আওয়ার এবং ডিপ্রেশন বলা হবে 31 থেকে 50 কিলোমিটার পার আওয়ার। ইয়াস যেটি সাম্প্রতিককালের যে সাইক্লোন সেটি সাধারণত ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্ট্যাটাস প্রাপ্ত হয়েছে আইএমডির দ্বারা, অর্থাৎ তার অ্যাভারেজ গতিবেগ 118 থেকে 165 কিলোমিটার মধ্যে ছিল 3 মিনিটের অ্যাভারেজ গতিবেগ, সেই জন্য একে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মের তকমা প্রদান করা হয়েছে। এখানে গ্রাফিক্যাল চিত্রটিতে যেটি আইএমডি দ্বারা প্রদত্ত হয়েছে সেখানে এই কেন্দ্রবিন্দুতে এটিকে বলা হচ্ছে ইয়াসের যে আই ওয়াল বা বলা যেতে পারে ইয়াস সাইক্লোনের যে সাইক্লোনিক আই, সেই সাইক্লোনিক আইকে কেন্দ্র করে ভারী বায়ুগুলি সাধারণত স্পাইরাল আকারে এখানে ঘূর্ণীয়মান অবস্থায় ঘুরতে ঘুরতে সেটি ট্রপোস্ফিয়ারের উচ্চ অঞ্চলে গিয়ে কিউমুলাস মেঘের সঙ্গে সংযুক্ত হয়েছে বা কিউমুলাস মেঘ সৃষ্টি করেছে এবং তার মধ্যবর্তী স্থানে অর্থাৎ যেটিকে বলা হয় সাইক্লোনিক আই, সেই সাইক্লোনিক আয়ের মধ্যবর্তী অঞ্চল সাধারণত গতিহীন বায়ু রয়েছে এবং বা যেখানে শান্ত বলয়ে অবস্থান করেছে এবং তাকে কেন্দ্র করে চারিদিকে যে স্পাইরাল রয়েছে সেটির গতি মাত্রাধিকভাবে সেটি গতীয়মান বায়ু দ্বারা পরিবেষ্টিত হয়ে সেটি এগোতে থাকে সমুদ্রের তলের উপর দিয়ে গিয়ে সেটি ধামরা বন্দর ও বালাসোরের মধ্যবর্তী অঞ্চলে এটি ল্যান্ডফল ঘটায়। ল্যান্ডফল বলতে এখানে সেই স্থলভূমিতে গিয়ে আঘাত করে, তারপরে সেটি ঝাড়খণ্ডে গিয়ে 27 মে তার অস্তিত্ব হারায়, অর্থাৎ তার মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ নিঃশেষিত হয়ে যায় বলে তার ক্ষমতা হ্রাস হয়ে পড়ে। এর দ্বারা একদিকে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড এই 3টি রাজ্য প্রধানত ক্ষতির মুখে সম্মুখীন হয়েছে। 2020 সালে অপর একটি সাইক্লোন বঙ্গোপসাগরীয় অঞ্চলে ঘটেছিল, সেটির নাম আমফান। এটির উৎস সাধারণত ইকুইটোরিয়াল যে ইস্টার্লি ওয়েভ সেটি দক্ষিণ আন্দামান সাগর যেটি রয়েছে সেই দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের মধ্যে এটি সৃষ্টি হয়েছিল এবং এই ইকুইটোরিয়াল ইস্টার্লি ওয়েভটি আমফান নামক যে সুপার সাইক্লোন সেটি সৃষ্টি করে 13 মে 2020 সালে। এর কেন্দ্রটি ছিল বিশাখাপত্তনম থেকে 1020 কিলোমিটার দূরে 10.4 ডিগ্রি উত্তর এবং 87 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে। এর নামকরণ করেছিল থাইল্যান্ড, এর অর্থ আকাশ। এতে ইহা প্রভাব ফেলেছিল পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বাংলাদেশে। স্যাফিয়ার সিম্পসন স্কেল অনুযায়ী এটি ক্যাটাগরি 4 হ্যারিকেনের সমতুল। এর গতি ছিল 155 থেকে 165 কিলোমিটার পার ঘন্টা, সর্বোচ্চ 240 থেকে 260 কিলোমিটার। এর দুটি আই ওয়াল ছিল, অর্থাৎ বর্তমানের যে ইয়াসটি সেটি আমফানের তুলনায় কম গতিসম্পন্ন ছিল। 4টি স্টেজে আইএমডি বা ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট ওয়ার্নিং প্রদান করে থাকে। প্রথম সাইক্লোন ওয়াচ যেটি 16 মে করেছিল ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যার উদ্দেশ্যে 16 মে 2020। ইয়েলো মেসেজ দিয়েছিল 17 মে 2020, অরেঞ্জ মেসেজ দিয়েছিল 18 মে 2020 এবং রেড মেসেজ দিয়েছিল 19 মে 2020 উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের টাইম স্কেল। এটি 13 মে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল সেটি ডিপ্রেশনে পরিণত হয় 15 মে এবং সাইক্লোনিক স্টর্মে পরিণত হয় 16 মে এবং এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনে পরিণত হয় 17 মে এবং সেই সময় এর নামকরণ করা হয় আমফান। এর দুটি আইওয়াল নোটিশ করা হয়েছিল 18 মেতে এবং 20 মে সেটি আঘাত করেছিল পশ্চিমবঙ্গের বকখালিতে 155 কিলোমিটার পার ঘন্টায়। যে স্যাটেলাইটের মাধ্যমে এর তথ্যচিত্র প্রাপ্ত হয়েছে সেটি ইনস্যাট 3D ও 3DR, এছাড়া স্ক্যাটস্যাট, অ্যাসক্যাট এই স্যাটেলাইটগুলি যা ইন্ডিয়ার দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল তাদের প্রেরিত চিত্র থেকে। এছাড়া নাসার অ্যাকোয়া
এবং জাপানের হিমাওয়ারি 8। এছাড়া 5টি কেন্দ্রে প্রতিষ্ঠিত যে ডপলার র্যাডার স্টেশন রয়েছে বিশাখাপত্তনম, কলকাতা, গোপালপুর, পারাদ্বীপ, আগরতলা, এখান থেকেও সাইক্লোনের যে লাইভ পাথ, সেই লাইভ পাথের অবস্থান জানা সম্ভব হয়েছিল। এই হলো প্রাকৃতিক দুর্যোগ। যে প্রাকৃতিক দুর্যোগগুলি একদিকে সাইক্লোন, যেটি সামুদ্রিক জলে বা সমুদ্র জলতলে উষ্ণতা বৃদ্ধির কারণে নিম্নচাপ সৃষ্টি হয়, সেই নিম্নচাপ সৃষ্টি থেকে সাইক্লোন সৃষ্টি হয়, বা সাইক্লোন বা হ্যারিকেন বা টাইফুন, সেটি স্থান ভিত্তিতে তার নামে পরিবর্তন হয়ে থাকে। অপরদিকে স্থলভূমিতে টর্নেডো সৃষ্টি হয়। এই টর্নেডোর সৃষ্টি সাধারণত কিউমুলাস নিম্বাস মেঘের মধ্যেই তার যে স্পাইরাল, সেই স্পাইরাল সৃষ্টি হয় এবং সেই স্পাইরাল ভূপৃষ্ঠের সংলগ্ন যে বায়ু, সেই বায়ুর স্পাইরালের সঙ্গে সংযুক্ত হয় এবং সেটি স্থলভূমির উপর দিয়ে উল্টানো ফানেলের মতো এগোতে থাকে। সাম্প্রতিককালে যে আমফান এবং ইয়াস সাইক্লোনটি ঘটেছে সেটি বঙ্গোপসাগরে ঘটেছে এবং সেটি সেভিয়ার নেচারের সাইক্লোনিক স্ট্যাটাস প্রাপ্ত হয়েছে আইএমডি বা ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের দ্বারা। আশা করি তোমরা যে ওয়েদার ডিস্টারবেন্স নিয়ে কিছু তথ্য এই ভিডিও থেকে পাবে। ওয়েদার সংক্রান্ত বা ক্লাইমেট সংক্রান্ত আরও ভিডিও পরবর্তীকালে আমি এখানে আপলোড করব। থ্যাংক ইউ।